আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথমেটিক্স সাইজিত যে এবিবি ক্র্যাশ করছে। আজকের ক্লাস আমাদের গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। সো আজকেরটা ট্রুলি একটা থিওরিটিক্যাল সাবজেক্ট। গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন একটা থিওরিটিক্যাল সাবজেক্ট। সো থিওরিটিক্যাল সাবজেক্ট মানে থিওরিটিক্যাল সাবজেক্ট আমরা কত সুন্দর করে শেষ করা যায়, কত সুন্দর করে পড়া যায়, কত অনেক কিছু এই টেকনিক অ্যাপ্লাই করে আমরা মনে রাখার চেষ্টা করব। সো এটা আমরা আজকে ক্লাসে দেখবো এবং পরবর্তী ক্লাসে দেখবো। দুইটা ক্লাসের মাধ্যমে আমরা পুরো সাবজেক্টটা শেষ করব। সো এখানে আমরা অরিড হওয়ার কারণ নেই, আমরা কিন্তু অল্প অল্প করে সামনে এগিয়ে যাচ্ছি। একটা সময় আমাদের ক্লাস শেষে আপনি যদি ক্লাসগুলো রেগুলার শুনেন, এখন লাইভে শুনেন অথবা রেকর্ডিং শুনেন, আপনি যদি ক্লাসগুলো রেগুলার ঠিকভাবে শুনেন, আপনি দেখবেন যে আপনার ক্লাসের পরে একটা প্রিপারেশন আপনার হয়ে গেছে। তারপর আপনি ক্লাসগুলো আবার শুনলেন, তারপর স্লাইডগুলো পড়লেন, সাথে সাথে আপনি ওই হ্যান্ড নোটটা পড়লেন, দেখবেন যে ভালো একটা প্রিপারেশন হচ্ছে, পরীক্ষা পাস চলে আসছে। খুব বেশি হ্যাসেল হবে না, খুব বেশি হ্যাসেল হবে না। আপনি পরীক্ষা হলে বসে ফিল করতে পারবেন যে হ্যাঁ আপনি ভালো লিখতে পারতেছেন, কমন পড়ছে, রেজাল্টেও ওইটার রিফ্লেকশন পাবেন। আসলে আমরা যত কথাই বলি না কেন, আমার ভালো প্রিপারেশনের সাথে ভালো পরীক্ষার একটা রিলেশন আছে, আমি যেটা সবসময় বলি। আর ভালো পরীক্ষার সাথে রেজাল্টের একটা রিলেশন আছে। ঠিক আছে, এটা হলো এক্সেপশন, কিছু কেস থাকতে পারে, বাট ইন জেনারেল এটার একটা রিলেশন আছে। তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। তো আমরা গভর্নেন্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মডিউল বি তে চলে যাচ্ছি, যেখানে আমরা শিখবো রেসপন্সিবিলিটি অফ দা বোর্ড। এখানে আমরা বোর্ড মেম্বারদের রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলবো। তো বোর্ড মেম্বার আমরা জানি ব্যাংকের অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের বোর্ড কারা, যারা মালিক পক্ষ থেকে নির্বাচিত হয় ওদেরকে আমরা বোর্ড মেম্বার বলে থাকি। যারা আসলে আমার বোর্ডে বসে এবং বোর্ডে বসে ব্যাংকগুলার রেগুলেশন করে, পলিসি ফর্মুলেট করে এবং এগুলা ওভারসাইট করে। এখানে একটা জিনিস বলে রাখি, বোর্ড মেম্বাররা কখনোই আমার অপারেশনে জড়িত হয় না। ওরা কি করে, ওরা রেগুলেশন দেয় এবং এগুলো মনিটর করে থাকে। তো মেন ফাংশন অফ বোর্ড মেম্বারদের মেন ফাংশন গুলা কি কি? স্ট্র্যাটেজি এবং ভিশন সেট করে। আমরা ভিশনে বলছিলাম না যে ব্যাংক লিডিং ব্যাংক হইতে চাই। তো লিডিং ব্যাংক যে হইতে চাই, এটা কে সেট করছে? এটা বোর্ড মেম্বাররা সেট করছে। তারা স্ট্র্যাটেজি সেট করে যে আমি এসএমই তে লোন দিব, এসএমই তে লোন দিয়ে আমি লিডিং ব্যাংক হইতে চাই। এই যে স্ট্র্যাটেজি এবং ভিশন গুলো বোর্ড মেম্বাররা সেট করে থাকে। দুই নম্বর হলো ওভারসাইট এন্ড গাইডেন্স। সে শুধু সেট করলে হয় না, সে শুধু পলিসি সেট করলেই করেই না, শুধু পলিসি যে সেট করে তা না, এগুলো ওভারসাইটও করে থাকে। তিন নম্বর হলো লিডারশিপ অ্যাপয়েন্টমেন্ট। সে কি কি করে? সিইও নিয়োগ দেয়, সিইও নিয়োগ দিয়ে থাকে। চার নাম্বার হলো রেগুলেটরি কমপ্লায়েন্স। আমি ঠিকভাবে বাংলাদেশ ব্যাংকের আমি কমপ্লাই করতেছি কিনা এগুলো ওভারসাইট করে। শেয়ার হোল্ডার রিপ্রেজেন্টেশন। এখন আসলে বোর্ড মেম্বারে শেয়ার হোল্ডার থেকে নির্বাচিত হয় এবং শেয়ার হোল্ডারদের সর্বোচ্চ স্বার্থ রক্ষা করার কাজ করে থাকে বোর্ড মেম্বাররা। এখন আমরা এই চ্যাপ্টারে আমরা পুরো বোর্ড মেম্বারদের নিয়ে কথা বলবো। সো আমার এখানে বোর্ড মেম্বারদের রেসপন্সিবিলিটি শিখবো বেসেল কমিটির পার্সপেক্টিভে। বেসেল কমিটি বা বিআইএস, ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট, যে গাইডলাইন গুলো দিচ্ছে, ওইখানে বোর্ড মেম্বারদের রেসপন্সিবিলিটির কথা স্পষ্টভাবে বলা আছে। এখানে আমরা ওইটা শিখবো। সো ওদের বিআইএস এর অনুযায়ী আমার বোর্ড মেম্বারে এঙ্গেজমেন্ট থাকা লাগবে। কিসের এঙ্গেজমেন্ট? তার ব্যাংকের সকল কাজে সে এঙ্গেজ থাকবে। ব্যাংকে কোথাও ফ্রড ফরজারি হচ্ছে কিনা, ব্যাংকটা কিভাবে রান করতেছে, ব্যাংকের প্রোডাক্ট ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, প্রফিটেবিলিটি বাড়তেছে কিনা, হ্যাঁ, সব কাজে সে এঙ্গেজ থাকবে। সে নিজে অপারেশনে থাকবে না, বাট সে ওভারসাইট করবে, মনিটর করবে। স্ট্র্যাটেজি অ্যাপ্রুভাল, সে পলিসি ফর্মুলেট করবে, সে পলিসি অ্যাপ্রুভাল দিবে, পলিসি অথবা গাইডলাইন অথবা এগুলো সে অ্যাপ্রুভাল দিবে। কর্পোরেট কালচার, এগুলো বোর্ডে অ্যাপ্রুভাল হয়। সে কর্পোরেট কালচার বিল্ড আপ করবে, গভর্নেন্স ফ্রেমওয়ার্ক তৈরি করবে, রিস্ক অ্যাপাটাইট সেট করবে। রিস্ক অ্যাপাটাইটের মূল কথা হলো এবিলিটি টু টেক রিস্ক, এবিলিটি এন্ড উইলিংনেস টু টেক রিস্ক, এবিলিটি এন্ড উইলিংনেস টু টেক রিস্ক। ঠিক আছে, সো এবিলিটি এবং উইলিংনেস টু টেক রিস্ক হলো আমার রিস্ক অ্যাপাটাইট। সো এটা সেট করে আমার বোর্ড মেম্বাররা। আরবিসি গাইডলাইন, রিস্ক বেসড ক্যাপিটাল এডিকুয়েসি গাইডলাইন, মানে এক কথায় হলো বেসেল গাইডলাইন। আমার বেসেল গাইডলাইন ঠিকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, ব্যাসেল ঠিকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, এটা কে মনিটর করবে? বোর্ড মেম্বার মনিটর করবে। তো ব্যাসেল কমিটি অনুযায়ী 7 নম্বরে হলো সে ফাইন্যান্সিয়াল ওভারসাইট করবে, ফাইন্যান্সিয়ালি আসলে একটা ব্যাংক সাউন্ডলি অপারেট করতেছে কিনা ওইটা মনিটর করবে। লিডারশিপ পারফরমেন্স দেখবে, আমার সিইওর পারফরমেন্স দেখবে, সে সিইওর পারফরমেন্স দেখবে। কম্পেনসেশন এন্ড পলিসি দেখবে, আসলে ওই যে বোনাস তারপর স্যালারি রিভিশন, এগুলো কিন্তু বোর্ডে অ্যাপ্রুভাল আসে, সে প্রিপেয়ার করে না, বোর্ডে অ্যাপ্রুভাল দেয়। স্ট্র্যাটেজিক এন্ড পলিসি মনিটরিং সে করে থাকে। রিমুনারেশন এন্ড সাকসেশন প্ল্যান করে থাকে। সিইওর পরে একজন সিইওর পরে পরের সিইও কে হবে, ওই প্ল্যানটা আসলে বোর্ড মেম্বাররা করে থাকে। এবার বাংলাদেশের পার্সপেক্টিভে, বাংলাদেশ ব্যাংকের পার্সপেক্টিভে আমি বোর্ড মেম্বারদের রেসপন্সিবিলিটি শিখবো। বাংলাদেশ ব্যাংকেও কিছু গাইডলাইনের কথা বলা হয়েছে যে বোর্ড মেম্বাররা কি কি রেসপন্সিবিলিটি পালন করবে। ওয়ার্ক প্ল্যানিং এন্ড স্ট্র্যাটেজি, বোর্ড মেম্বাররা আমার
ওয়ার্ক প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি নিবে। তারপর হলো ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট করবে, ক্রেডিট এবং রিস্ক ম্যানেজমেন্ট করবে। তারপর ইন্টারনাল কন্ট্রোল ম্যানেজমেন্ট করবে, এইচআর ম্যানেজমেন্ট করবে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করে থাকবে, সিইও অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকবে বোর্ড মেম্বাররা, অ্যাডহেরেন্স টু রেগুলেশন, সেই রেগুলেশন কমপ্লাই করতেছে কিনা ব্যাংক এটা মনিটর করবে, বোর্ড মিটিং এ সে অ্যাটেন্ড করবে, বোর্ড মিটিং এ সে অ্যাটেন্ড করবে। তাহলে আমরা দুইভাবেই শিখলাম, আমার ব্যাসেল কমিটির বিএএস এর অনুযায়ী আমার বোর্ড মেম্বারদের রেসপন্সিবিলিটি, তারপর আমার বাংলাদেশ ব্যাংকের পার্সপেক্টিভে বোর্ড মেম্বারদের রেসপন্সিবিলিটি শিখলাম। খুব সহজ পড়া ছিল, পুরো সাবজেক্টে আসলে থিওরিটিক্যাল পড়া, এখানে আপনি বোর হবেন না, একটু মনোযোগটা রাখবেন। জিনিসটা কি ধরেন, থিওরিটিক্যাল পড়ার সুবিধা হলো আপনার এখানে খুব বেশি ডিপে ঢোকার দরকার হয় না, অনেক কিছু আপনি আন্ডারস্ট্যান্ডিং এর দরকার হয় না, ডেপথ নলেজের দরকার হয় না। আর সমস্যা হলো আপনাকে এগুলো খুব বোরিং, পড়তে ভালো লাগে না, আর মনে রাখার অনেক ব্যাপার থাকে, আপনাকে অবশ্যই মনে রাখা লাগবে। মনে না থাকলে আপনি পরীক্ষায় লিখতে পারবেন না, ঠিক আছে? মনে না থাকলে আপনি পরীক্ষায় লিখতে পারবেন না। সো বোর্ড মেম্বারদের আমরা অনেক রেসপন্সিবিলিটি পড়তেছি, তাই না? এই চ্যাপ্টার পুরোটাই আমরা বোর্ড মেম্বারদের রেসপন্সিবিলিটি পড়বো। এখানে আমরা পড়তেছি এইচআর রিলেটেড, এইচআর রেসপন্সিবিলিটি, এইচআর রিলেটেড প্রুডেন্সিয়াল রেগুলেশনে আমার বোর্ড মেম্বাররা কি কি রেসপন্সিবিলিটি পালন করে। সহজ কথা, এইচআর ম্যানেজমেন্টে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে বোর্ড মেম্বাররা কি কি রেসপন্সিবিলিটি পালন করে। বোর্ড মেম্বাররা কিন্তু পুরো ব্যাংকটাই পরিচালিত করে, ব্যাংকের পলিসি সেট করে, এগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা দেখে, রিস্ক ম্যানেজমেন্ট পলিসি সেট করে, রিস্ক ম্যানেজমেন্ট ঠিকভাবে হচ্ছে কিনা দেখে, অনেক কিছুর ভিতরে এইচআর রিলেটেড যে কাজগুলো এখানে আমরা আলোচনা করব। সে পলিসি ডেভেলপ করে, এইচআর রিলেটেড পলিসি ডেভেলপ করে, এইচআর ম্যানেজমেন্টের পলিসি ডেভেলপ করে। দুই নম্বর হলো নন ইন্টারফারেন্স, সে কখনো কার পোস্টিং কোথায় হবে, কোথায় কাকে নিয়োগ দেওয়া হবে, হ্যাঁ, এগুলা সে ইন্টারফেয়ার করে না। কিন্তু বাস্তবে বাংলাদেশে বোর্ড মেম্বারাই রেফারেন্সেই প্রচুর এমপ্লয়ি ঢুকে প্রত্যেকটা ব্যাংকে। সো রেফারেন্সে প্রচুর এমপ্লয়ি ঢুকে, যেটা আসলে এক্সপেক্টেড না, ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি করে এটা। তিন নাম্বার হলো সিনিয়র অফিসার ম্যানেজমেন্ট। আমার বোর্ড মেম্বাররা কি করে, আমার সিনিয়র সিইউ কে ম্যানেজ করে থাকে আসলে বেসিক্যালি। আমার বোর্ড মেম্বাররা কিন্তু আপনার ওই যে এমপিও নিয়োগ দেয় না। আমরা এমপিও আপনি দেখবেন যে আপনি প্রত্যেকটা ব্যাংকের এমপিও তে বাইবাতে, আপনারা তো বাইবা দিয়ে ঢুকছেন, এমপিওর বাইবা অথবা ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের বাইবা, ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের বাইবাতে কিন্তু বোর্ড মেম্বার কেউ থাকে না, শুধু সিইউ কে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বোর্ড মেম্বাররা কাজ করে, স্কিল ডেভেলপমেন্টে কাজ করে। বোর্ড মেম্বাররা পলিসি সেট করে, যাতে আমার এইচআর পলিসি সেট করে, যাতে আমার রেগুলার ট্রেনিং দেওয়া হয় এমপ্লয়ীদেরকে। তারপর কোড অফ ইথিক্স, সে কোড অফ ইথিক্স গুলো সেট করে। তো এইচআর রিলেটেড সবগুলো আমি কাজ করলাম বোর্ড মেম্বারদের। এবার আসতেছি চেয়ারম্যানের ব্যাপার। একটা ব্যাংকের চেয়ারম্যানের রেসপন্সিবিলিটি গুলা কি কি, আমরা এটা দুই ভাগে ভাগ করেছি, টু ডু, নট টু ডু। সে কি করতে পারবে, কি করতে পারবে না। খুব ইন্টারেস্টিং কিন্তু পড়াটা। চেয়ারম্যান কি করতে পারবে, সে অনসাইট ইন্সপেকশন যাইতে পারবে, সে ব্রাঞ্চ ভিজিট করতে পারবে, ব্রাঞ্চ ভিজিট করতে পারে, সে কল করতে পারবে কোনো ইনফরমেশন যদি ক্লেম, কোনো কল করতে পারবে কাকে, ম্যানেজমেন্টকে কল করতে পারবে, তুমি আমাকে ইনফরমেশন দাও, ইনফরমেশন দাও, ঠিক আছে? তার কিন্তু একটা অফিস থাকে, তার জন্য আলাদা ডেস্ক থাকে, প্রত্যেকটা ব্যাংকের হেড অফিসে একটা ডেস্ক থাকে, ওইখানে সে কিন্তু বসতে পারে। সে ফুল টাইম এমপ্লয়ি না, চেয়ারম্যান কিন্তু ফুল টাইম এমপ্লয়ি না, বাট তার জন্য কিন্তু আলাদা একটা চেম্বার থাকে। তো ওই চেম্বারে বসে সে ম্যানেজমেন্টকে কল করতে পারে, তুমি আমাকে এই ইনফরমেশন দাও, ওই ইনফরমেশন দাও। তিন নাম্বার হলো ইনভেস্টিগেশন, সে ইনভেস্টিগেট করতে পারে, তার কাছে যদি কোনো নিউজ থাকে যে ওইখানে ফ্রড ফরজারি হচ্ছে, সে ইনভেস্টিগেট করতে পারে। অথবা তারপর চার নাম্বার হলো কমপ্লেন এগেইনস্ট সিইও শ্যাল হ্যাভ টু বি অ্যাপ্রাইজড টু বাংলাদেশ ব্যাংক থ্রু দ্য বোর্ড। সিইওর এগেইনস্টে যদি কোনো কমপ্লেন যদি অ্যারাইজ হয়, তাহলে সে কি করতে পারে, বোর্ড মেম্বারদের থ্রুতে বাংলাদেশ ব্যাংকে সে কমপ্লেন করতে পারে সিইওর এগেইনস্টে। তো এগুলা সে করে, টু ডু, তাকে করতে হবে, বাধ্য সে। তাহলে করতে পারবে না কোনগুলা, সে তার পাওয়ার খাটাইয়া সে কোনো কিছু পলিসি অ্যাপ্রুভাল দিতে পারবে না, তার পাওয়ার অ্যাপ্লাই করতে পারবে না। সহজ কথা, তার পাওয়ার অ্যাপ্লাই করতে পারবে না পলিসি ইমপ্লিমেন্টেশন। সে রুটিন এফআরে কোনো এফেক্ট করতে পারবে না, আমি অ্যাকাউন্ট ওপেন করতেছি, আমি লোন দিচ্ছি, হ্যাঁ, আমি ডে টু ডে অ্যাক্টিভিটি যে ব্যাংকগুলো করে থাকে ওইগুলাতে সে করবে না, সে ইন্টারফেয়ার করবে না। সো এবার আসি আমরা এই চ্যাপ্টার শেষে, আমরা এই চ্যাপ্টারের প্রায় শেষ দিকে চলে আসছি। তো আমরা অলরেডি একটা চ্যাপ্টার শেষ করে ফেলছি, সেকেন্ড চ্যাপ্টারের শেষের দিকে আসছি। এই চ্যাপ্টার শেষে আমরা একটা বিরতিতে যাব। সো আপনি মনোযোগটা ধরে রাখবেন। সো ইন্ডিপেন্ডেন্ট বোর্ড মেম্বার অফ বোর্ড, এখানে দেখেন আপনি রিসেন্টলি কিন্তু কিছু ব্যাংকের যে 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 গ্রুপের আন্ডারে 12টা ব্যাংক ছিল, ওই গ্রুপগুলোর ব্যাংকের কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দিতেছে 5 জন,
আর বাইরে হয়তো একজন দিতেছে মালিক পক্ষ থেকে। তো আমার বোর্ড কিন্তু চেঞ্জ করে ফেলতেছে, চেঞ্জ করে শুধু সব ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দিচ্ছে। তো এটা কিন্তু অ্যালাউ করে। আমার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের প্র্যাকটিস সবসময় ছিল। বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনে বলা আছে 1/5, 1/5, 1/5 মানে 5 জনের একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকা লাগবে। তার মানে কোনো বোর্ডে যদি 10 জন ডিরেক্টর থাকে, 2 জন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকা লাগবে। ঠিক আছে, মিনিমাম, এটা হলো মিনিমাম। তো বর্তমানে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ দিতেছে বাংলাদেশ ব্যাংক ও অনেকগুলা ব্যাংকে সবাই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, ওরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের মূল কথাটা কি, ডেফিনেশনটা কি? ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হলো বোর্ড মেম্বার উইদাউট ম্যাটেরিয়াল রিলেশনশিপ, তারা শেয়ার হোল্ড করে না কোনো ব্যাংকের, সে ব্যাংক মালিকদের সাথে কোনো রিলেটিভ না, রিলেটেড না। ঠিক আছে, ওই ব্যাংকের সাথে সে কোনো রিলেশনই নাই, তারপরে সে বোর্ডে বসার রাইট রাখে। ওইটা হলো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। কেন এটা করা হয়, এটা ইম্পর্টেন্ট কেন, দরকার কেন? হলো আমার গভর্নেন্স এনশিওর করার জন্য। সে তো বেটু দেওয়ার রাইট আছে। সে যেহেতু বোর্ডে বসে, কোনো খারাপ ডিসিশন যদি বোর্ড মেম্বাররা নেয়, ম্যানিপুলেটেড হয়ে সে বেটু দিতে পারবে, আনবায়াস অপিনিয়ন দিতে পারবে। তার রেসপন্সিবিলিটি কি? সে কন্ট্রিবিউট এক্সপার্টিস, তার এক্সপার্টিস সে এখানে অ্যাপ্লাই করে। এই কারণে দেখবেন যে প্রত্যেকটা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি হোক, ডিইউ হোক, চিটাগং ইউনিভার্সিটি হোক, সো আমার ইউনিভার্সিটি গুলার টিচারদেরকে কিন্তু বোর্ড মেম্বার হিসেবে বসাচ্ছে। কারণ কি, ইউনিভার্সিটি গুলার টিচার গুলার এক্সপার্টিস আছে। অথবা রিসেন্টলি দেখবেন যে এক্স এমডি কে আমার বোর্ডে বসাচ্ছে। যেমন আমি ফরিদ স্যারকে পাইছিলাম, আমি এক্সিম ব্যাংকে যখন 12 সালে ঢুকি, ফরিদ স্যারকে পাইছিলাম। ফরিদউদ্দিন স্যারকে আমার বর্তমানে ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান বানাইছে। এটার ভ্যালুটা কি, ইন্ডিপেন্ডেন্ট বোর্ড মেম্বারের ভ্যালুটা কি? সে ট্রান্সপারেন্সি এনশিওর করে থাকে, অ্যাকাউন্টেবিলিটি আমার এনশিওর করে থাকে, প্রমোট লং টার্ম ভ্যালু ক্রিয়েশনে হেল্প করে। সে লং টাইম ভ্যালু ক্রিয়েশনে হেল্প করে, লং টাইম ভ্যালু ক্রিয়েশনে হেল্প করে। তো ইন্ডিপেন্ডেন্ট বোর্ড মেম্বার নিয়ে টিকে আসতে পারে, শর্ট নোট আসতে পারে। ঠিক আছে, আমার শর্ট নোট আসতে পারে। বোর্ড কমিটি, আমরা জানি বোর্ড মেম্বাররা কি করে, বোর্ড মিটিং এ বসে, তাই না? বোর্ড মিটিং হয়, বোর্ড মিটিং হয়, বোর্ড মিটিং হয়, বোর্ড মিটিং এ বোর্ড মেম্বাররা বসে, ওইখানে অনেক ডিসিশন নিয়ে থাকে। বোর্ড মিটিং এর বাইরেও কিছু অনেকগুলো কমিটি আছে। অডিট কমিটি আছে, বোর্ড অডিট কমিটি আছে, বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি আছে, নমিনেটিং কমিটি আছে। ওই কমিটি গুলাতে ওরা বসে, ওখানে মিটিং করে ব্যাংকের অনেক কাজ করে থাকে। সো অডিট কমিটিতে কি করে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং গুলো সে চেক করে ওখানে অ্যানামালি আছে কিনা, ঠিক আছে, ওগুলা চেক করে। সো অডিট কমিটিতে আমার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং গুলো, আমরা জানি যে প্রতি কোয়ার্টারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়, এনুয়ালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোনো অ্যানামালি আছে কিনা, ভুল আছে কিনা, মিস রিপ্রেজেন্টেশন আছে কিনা, ওইগুলা অডিট কমিটিতে আলোচনা করা হয়। রিস্ক কমিটিতে বাংলাদেশ ব্যাংকের আমি রিস্ক ম্যানেজমেন্টের গাইডলাইন, বাংলাদেশ ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্টের গাইডলাইন ঠিকভাবে ফলো করতেছি কিনা, একটা ব্যাংক বেশি রিস্কি পজিশনে চলে যাচ্ছে কিনা, ওইগুলা নিয়ে কথা বলে। নমিনেটিং কমিটিতে সিইও নিয়োগ দেওয়া হয়। কম্পেনসেশন কমিটিতে আমার বোনাস এবং ইনক্রিমেন্ট দেওয়া হয়, বা সিইউর সবকিছু দেওয়া হয়, সিইউর বেতন কত হবে, স্যালারি কত হবে, এগুলো ডিসিশন নেওয়া হয়। টেকনোলজি কমিটিতে আইটি জিনিস ইস্যুগুলো দেখা হয়, যে আমার আইটি সিকিউরিটি গুলো ইনশিওর করা হয়। স্ট্র্যাটেজিক অবজেক্টিভ অফ ব্যাংকিং কোম্পানি আসলে স্ট্র্যাটেজিক অবজেক্টিভ গুলো কি, কৌশলগত উদ্দেশ্যগুলো কি? আমার প্রথম হলো প্রফিটেবিলিটি। আমরা তো সবাই ব্যবসা করি প্রফিটের জন্য, তাই না? এটা ব্যাংকিং ব্যবসা হোক, ম্যানুফ্যাকচারিং ব্যবসা হোক, প্রথম উদ্দেশ্য হলো প্রফিটেবিলিটি। সো আমার স্ট্র্যাটেজিক উদ্দেশ্য হলো প্রফিটেবিলিটি এনশিওর করা। শুধু প্রফিটেবিলিটি এনশিওর করলে হবে না, প্রফিটেবিলিটির সাথে কিন্তু অনেক কিছু চলে আসে। আমার কাস্টমার স্যাটিসফ্যাকশন না হলে আমার প্রফিটেবিলিটি এনশিওর হবে না, রিস্ক ম্যানেজমেন্ট না হলে আমার প্রফিটেবল পজিশনে আমি যেতে পারবো না, আমার ইনোভেশন না থাকলে আমি প্রফিটেবিলিটিতে যেতে পারবো না, এবং কমপ্লায়েন্স ইস্যু আমাকে না থাকলে প্রফিটেবিলিটিতে যেতে পারবো না। তো স্ট্র্যাটেজিক অবজেক্টিভ হলো সবগুলো আমার আমার প্রফিটেবিলিটি এনশিওর করা, কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়ানো, রিস্ক ম্যানেজমেন্ট করা, ইনোভেশন নিয়ে আসা, নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসা। ইনোভেশনে দেখেন আপনি, সব ব্যাংকে কিন্তু ইনোভেটিভ ব্যাংক না। এখন কিন্তু সব ব্যাংকেরই ইন্টারনেট ব্যাংকিং আছে, বাট একটা সময় কিন্তু সবার ইন্টারনেট ব্যাংকিং ছিল না। তো যারা ইনোভেশন নিয়ে আসতেছে তারা কিন্তু আগায় আছে। কমপ্লায়েন্স ইস্যুতে আমার এটাও একটা স্ট্র্যাটেজিক অবজেক্টিভ, আমি কমপ্লিট থাকবো, ফুলি কমপ্লিট থাকবো, বাংলাদেশ ব্যাংকে ফুলি কমপ্লিট থাকবো। সো আমরা রিল্যাক্সে আগাবো, আমরা এই চ্যাপ্টারের শেষের দিকে চলে আসছি। সো আমরা একটু রিল্যাক্সে যাবো, আপনার ব্রেনটাকেও তো একটু রেস্ট দেওয়া দরকার আছে। আমি কিন্তু এনার্জেটিক, আমি পারবো। আমার যদি বলেন 5 ঘন্টা একটানা ক্লাস নিতে, আমার সমস্যা হবে না। আমি এনজয় করি জিনিসগুলা। সো আপনার জন্য আশা করি বোরিং হবেন না, আপনিও এনজয় করবেন। কিন্তু অনেক সময় হয় কি, ওভারলোডেড হয়ে যায়। আপনাকে একটা জিনিস শিখাচ্ছি, তারপরে আরেকটা জিনিস শিখাচ্ছি, আর একটা শিখাচ্ছি, একটানা যদি অনেক কিছু শিখাই আপনি ওভারলোডেড হয়ে যান, এটা একটা প্রবলেম।
তো এটার একটা টেকনিক আছে, এটা মিনিমাইজ করার একটা টেকনিক আছে। আমি স্লাইড গুলো তো আগে আপনাদের দিয়ে দিচ্ছি। তো আপনি স্লাইড গুলো একটু দেখে আসবেন আগে থেকে। আপনি যখন স্লাইড গুলো একটু দেখে আসবেন, আপনার জন্য ওভারলোডেড মনে হবে না, আপনি তো অলরেডি জানেন জিনিসগুলা কি। তো আপনার কাছে রিভিশন মনে হবে। তো আমি রিকোয়েস্ট করবো সবাইকে, আপনি ক্লাসে বসার আগে অবশ্যই একবার করে হলেও চোখ বুলাবেন স্লাইড গুলোর প্রতি। কোনো কারণে আমি স্লাইড দিতে না পারলে আপনি ওই চ্যাপ্টারের বইটা ওই একটু পৃষ্ঠা উল্টাবেন, যে ওই বইয়ে কি আছে, এবং হ্যান্ড নোটে আর কি, হ্যান্ড নোটে কি কি আজকে ক্লাসে পড়াবে ওই পৃষ্ঠা উল্টাবেন, ঠিক আছে? তো এখন আমরা একটা ইন্টারেস্টিং পড়া পড়তে যাচ্ছি, গোল এবং অবজেক্টিভ এবং সরি অবজেক্টিভ এবং স্ট্র্যাটেজি, চারটার ভিতরে ডিফারেন্স দেখবো, তিনটার ভিতরে ডিফারেন্স দেখবো। গোল এবং এগুলো কিন্তু পাশাপাশি ছিল না, কখনোই ছিল না, আপনি অন্য কোথাও পাবেন না পাশাপাশি। আমি কেন গোল এবং অবজেক্টিভ এবং স্ট্র্যাটেজির কাছাকাছি নিয়ে আসছি, পরপর নিয়ে আসছি কেন, আপনাকে বোঝানোর সুবিধার্থে। গোলটা কি? ব্রড গোলের ডেফিনেশন হলো আমি আসলে লং টার্মে কি অ্যাচিভ করতে চাচ্ছি, ঠিক আছে? ওইটা হলো আমার গোল, যেটা ব্রডার ভিউ পয়েন্ট থেকে আলোচনা করা হয়, থেকে আলোচনা করা হয়। এটা একটা জেনারেল স্টেটমেন্ট অফ ইন্টেন্ট, আমি কি হইতে চাই, যেমন আমি লিডিং ব্যাংক হইতে চাই। তো এটা তো আমার ভিশন, আমি জানি। তো এটা গোলও বলতে পারি আমি অন্য ভাষায়, ঠিক আছে? অবজেক্টিভটা কি? আমার আমার এটা স্পেসিফিক। ধরেন আমি কি আমার আমার আচ্ছা, লিডিং ব্যাংক না, গোল লিডিং ব্যাংক না। গোল হলো আমি কি করব, আমি আমি শুরুতে এক্সাম্পলে চলে যাচ্ছি, যে আমি বর্তমানে ধরেন, আচ্ছা, আমি পড়ছি গোল, হ্যাঁ। সো গোলের একটা এক্সাম্পল দিয়ে শুরু করতেছি। আমি যেমন মেটামেন্টো সেন্টার, এমএমসি, মেটামেন্টো সেন্টার। তো এমএমসি কিন্তু মানে এই যে বর্তমানে বাংলাদেশ ব্যাংক সার্কুলার যদি করে যে সবাই এটা ম্যান্ডেটরি থাকবে না, তো আমার একটা প্ল্যান আছে, আমি মার্কেট শেয়ার বাড়াবো। আমার তো এখন মার্কেট অনেক বড়, তাই না? সবার ব্যাংকিং ডিপ্লোমা দেওয়া লাগবে। তখন হয়তো সবাই দিবে না, নাম্বার অফ ক্যান্ডিডেট কমে যাবে। আমার স্ট্র্যাটেজি হলো আমি মার্কেট শেয়ার বাড়াবো। আমি যদি এখন 5% মানুষকে, যারা ব্যাংকিং ডিপ্লোমা যদি 100 জন দেয়, আমি 5 জনকে নোট দিচ্ছি, 5 জনকে নোট দিচ্ছি, আমি তখন চিন্তা করবো আমি কি করব, 40 জনকে নোট দিব। তখন যদি ধরেন 100 জন তো দিবে না, তখন হলো ধরেন 50 জন পরীক্ষা দিবে, ঠিক আছে? তখন হলো 50 জন পরীক্ষা দিবে, এখন 100 জন দিচ্ছে, তখন 50 জন দিবে। তো আমি এখন হলো 100 জনের ভিতরে 5 জনকে নোট দিই, 5%। তো আমি 5% যদি ধরে রাখতে চাই, তখন আমাকে কিন্তু 10% সার্ভ করা লাগবে, মার্কেট শেয়ার বানানো লাগবে। তো এটা হলো আমার গোল, যে আমার গোল হলো কি, আমার মার্কেট শেয়ার বাড়াবো। সবার নিচে দেখেন, গোল হলো X1 মার্কেট প্রেজেন্স, আমি মার্কেটের শেয়ার বাড়াবো। আমি এখন যদি 5% মানুষকে সার্ভ করে থাকি, আমি 10% মানুষকে সার্ভ করতে চাচ্ছি। এটা হলো আমার গোল। আর অবজেক্টিভ কি? আমি 15% মার্কেট শেয়ার বাড়াবো নেক্সট 12 মাসে। এটা স্পেসিফিক, একবারে আমি অবজেক্টিভটা হলো স্পেসিফিক, যেটা স্পেসিফিক এবং মেজার করা যায়। আর গোলটা হলো ব্রড এবং জেনারেল স্টেটমেন্ট, এটা কিন্তু আমি মেজার করতে পারতেছি না। আমি বলতেছি আমি ইনক্রিজ করবো, মার্কেট শেয়ার বাড়াবো। অবজেক্টিভ বলতেছি আমি 15% মার্কেট শেয়ার বাড়াবো 1 বছরে বা 12 মাসে, ঠিক আছে? সো তাহলে আমি আমি আবারও বলতেছি, গোল হলো আমার জেনারেল একটা স্টেটমেন্ট, যেটা আমি আমি অ্যাচিভ করতে চাচ্ছি, আমি মার্কেট শেয়ার বাড়াতে চাচ্ছি, এটা মেজার করা যায় না। অবজেক্টিভ কিন্তু একটা স্পেসিফিক এবং মেজারেবল একটা আমার ইচ্ছা, যেটা আসলে আমি মেজার করতে পারতেছি, যে আমি নেক্সট 12 মাসে 15% শেয়ার বাড়াবো। স্কোপটা কি? এটা হলো ব্রডার স্কোপ, যে আমি বলতেছি আমি মার্কেট শেয়ার বাড়াবো। আর এটা হলো নেরোয়ার স্কোপ, আমি স্পেসিফিকলি বলতেছি 15% মার্কেট শেয়ার বাড়াবো। টাইম ফ্রেম কি? এটা লং টাইমে অ্যাচিভ করবো। আমি শুধু 12 মাসের কথা বলতেছি না, আমি লং টাইম ধরে মার্কেট শেয়ার বাড়াইতেই থাকবো। আর শর্ট টাইমে আমি বলতেছি 12 মাসে, নেক্সট 12 মাসে আমি 15% মার্কেট শেয়ার বাড়াবো, একটা টাইম ফ্রেম বলা আছে। মেজারেবিলিটি এটা ডিফিকাল্ট, এটা মেজার করতে পারি না। আমি তো বলতেছি লং টাইম ধরে আমি মার্কেট শেয়ার বাড়াইতেই থাকবো, এটা মেজার করা যায় না। বাট আমার অবজেক্টিভটা মেজার করতে পারতেছি। পারপাসটা কি? আমার গোল কেন দরকার? আমার তো তাহলে অবজেক্টিভ থাকলেই হইতো, তাই না? আমি প্রতি বছর 15% করে বাড়াবো, এরকম থাকলেই হইতো। কিন্তু না, এটা আমাকে ডিরেকশন দেয়, লং টাইম ডিরেকশন দেয়, আমি মার্কেট শেয়ার বাড়াইতেই থাকবো। আর অবজেক্টিভ হলো আমাকে ডিটেল ডিরেকশন দেয়, ডিটেললি বলে যে হ্যাঁ আমি মার্কেট শেয়ার বাড়াবো। এটা ডিটেল ডিটেল আমাকে বলে যে আমি আমি কিভাবে বাড়াবো, কত পার্সেন্ট বাড়াইতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে গোল এবং অবজেক্টিভ নিয়ে কারো কোনো কোশ্চেন নাই। বাট এখন প্যাচ লাগবে হইলো অবজেক্টিভ এবং স্ট্র্যাটেজি নিয়ে। অবজেক্টিভ এবং স্ট্র্যাটেজির ভিতরে প্যাচ লাগবে। তো অবজেক্টিভ তো আমি অলরেডি জানি, অবজেক্টিভ হলো আমি কি করব, 15% মার্কেট শেয়ার বাড়াবো। স্ট্র্যাটেজি বলতেছে আমি মার্কেট শেয়ার বাড়াইতে গিয়ে আমি কি করতে পারি। আমি এই মার্কেট শেয়ার বাড়াইতে গিয়ে আমি 5% ডিসকাউন্ট দিতে পারি, অথবা 10% ডিসকাউন্ট দিতে পারি। আমি অ্যাডভার্টাইজমেন্টে বেশি খরচ করতে পারি। তো আমি অনেকগুলো স্ট্র্যাটেজি নিতে পারি, আমি ডিসকাউন্ট দিলাম, অ্যাডভার্টাইজমেন্টে বাড়াইলাম। তো
এই যে অবজেক্টিভকে অ্যাচিভ করার জন্য 15% গ্রোথ আমি মার্কেট শেয়ার বাড়ানোর জন্য আমি যে কাজগুলো করতেছি ওগুলো হলো স্ট্র্যাটেজি। আমি যদি আরো সুন্দর করে বলি, গোলটা হলো, সরি, অবজেক্টিভ হলো স্পেসিফিক মেজারেবল, যেটা মেজার করা যায়, আর স্ট্র্যাটেজি হলো এটা একটা অ্যাপ্রোচ অ্যাচিভ দ্য অবজেক্টিভ। আমি অবজেক্টিভকে অ্যাচিভ করার জন্য এটা একটা অ্যাপ্রোচ বা স্ট্র্যাটেজি নিচ্ছি আমি। স্কোপটাকে, এটা নেটওয়ার্ক স্কোপ আর এটা হলো ব্রডার স্কোপ। আমি অনেকগুলো অপশন আমার কাছে ওপেন। আমি ডিসকাউন্ট দিতে পারি, আমি অ্যাডভার্টাইজমেন্ট খরচ বাড়াইতে পারি। তো এটা ব্রডার। টাইম ফ্রেম, এটা শর্ট টাইম, আমি 1 বছরে বলতেছি, 12 মাসে, নেক্সট 12 মাসে আমি কি করতে চাচ্ছি, 15% বাড়াতে চাচ্ছি। স্ট্র্যাটেজিটা কিন্তু আমি ডিসকাউন্টের স্ট্র্যাটেজি শুধু 1 বছর ইউজ করবো তা না, এটা লং টাইম ধরে ইউজ করবো। ইজিলি মেজার করা যায় আমার অবজেক্টিভ, স্ট্র্যাটেজি কিন্তু মেজার করা যায় না, এটা মেজার করা যায় না। ঠিক আছে। সো এই ডিফারেন্স গুলা আমার অবজেক্টিভ, গোল, অবজেক্টিভ এবং অবজেক্টিভ স্ট্র্যাটেজির ভিতরে। আমি যদি আরেকটু সিকোয়েন্সিয়ালি সাজাই, আমি কি করতেছি, গোলকে অ্যাচিভ করার জন্য আমি স্ট্র্যাটেজি অবজেক্টিভ নিচ্ছি, তাই না? আর অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য আমি স্ট্র্যাটেজি নিচ্ছি। তো সবার উপরে গোল, তারপর অবজেক্টিভ, তারপর স্ট্র্যাটেজি। আমার গোল ছিল হলো আমার কি, মার্কেট শেয়ার বাড়ানো, ইনক্রিজ মার্কেট শেয়ার, ঠিক আছে, ইনক্রিজ করা। এখানে ছিল 15%, স্পেসিফিকলি কত পার্সেন্ট ইনক্রিজ করতে যাচ্ছে 12 মাসে। আর স্ট্র্যাটেজি বলতেছে আমি এটা ইনক্রিজ করার জন্য আমি কি করতেছি, আমি ডিসকাউন্ট দিচ্ছি। তো সবার উপরে গোলকে অ্যাচিভ করার জন্য আমি অবজেক্টিভ সেট করি, অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য আমি স্ট্র্যাটেজি সেট করি। তো আমি চেষ্টা করছি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য। এগুলো খুবই কনফিউজিং টার্ম, এগুলো আপনি নিজে পড়লে অনেক সময় বুঝবেন না। আমি যখন ফার্স্ট টাইম পড়ছি আমি বুঝি নাই, বাট আমি আস্তে আস্তে রিভিল করার চেষ্টা করছি যে একটা সাথে আরেকটা ডিফারেন্স কি আছে, কি পয়েন্ট গুলা কি কি। তো আশা করি আপনি বুঝবেন। আচ্ছা, গভর্নেন্সের ফ্রেমওয়ার্ক, নর্মাল গভর্নেন্সের ফ্রেমওয়ার্ক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের গভর্নেন্সের ফ্রেমওয়ার্কের ভিতর কোনো ডিফারেন্স নাই। আমি আবারও বলতেছি, গভর্নেন্সের ফ্রেমওয়ার্ক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের গভর্নেন্সের ফ্রেমওয়ার্কের ভিতরে কোনো ডিফারেন্স নাই। গভর্নেন্সের ফ্রেমওয়ার্কে আমরা কি জানি, যে গভর্নেন্স স্ট্রাকচার এন্ড ফ্রেমওয়ার্ক থাকে, এখানে রিস্ক ম্যানেজমেন্ট থাকে, এখানে ট্রান্সপারেন্সি থাকে। এগুলো আমরা পড়ে আসছি, এটা শুরুতে পড়ে আসছিলাম। রেগুলেটরি কমপ্লায়েন্সের ব্যাপার থাকে, স্টেক হোল্ডার এঙ্গেজমেন্টের ব্যাপার থাকে। সো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলাতেও সেম থাকে, আলাদা কিছু না। এলিমেন্ট গুলা কি কি, উপাদান গুলা কি কি, আমি একটা এক্সাম্পল সবসময় দিয়ে থাকি। এলিমেন্ট শব্দটা যখন পাই, আপনি ধরেন বার্গার তৈরি করবেন, বার্গারের জন্য এলিমেন্ট কি কি লাগবে, আপনার চিকেন লাগবে যদি চিকেন বার্গার তৈরি করে, আপনার মেনুস লাগবে, তাই না, আপনার বান লাগবে। সো আপনি এই জিনিসগুলো দিয়ে আপনি বার্গার তৈরি করতেছেন। তো এলিমেন্ট গুলা কি, গভর্নেন্সের এলিমেন্ট গুলা কি কি, আমার বোর্ড অফ ডিরেক্টর থাকবে, পলিসি প্রসিডিউর থাকবে, রিস্ক ম্যানেজমেন্ট থাকবে, ইন্টারনাল কন্ট্রোল থাকবে। ঠিক আছে। তো এই জিনিসগুলো মিলিয়ে আমার কি হবে, গভর্নেন্স হবে। খুব সিম্পল একটা পড়া, এইভাবে মনে রাখি। ওয়ে অফ বিল্ডিং ওন গভর্নেন্স, আমি নিজে ওন গভর্নেন্স ফ্রেমওয়ার্ক তৈরি করার জন্য আমি কিভাবে তৈরি করব, আমি শুরুতেই স্টেক হোল্ডারদের আইডেন্টিফাই করার চেষ্টা করব। গভর্নেন্স কেন করি আমি একটু পেছনে চলে যাচ্ছি, হ্যাঁ। আমি অনেকক্ষণ গভর্নেন্স নিয়ে পড়ার পরে আমি অনেক পেছনে চলে যাচ্ছি। গভর্নেন্স কেন এনশিওর করা দরকার হয়, স্টেক হোল্ডারদের ইন্টারেস্ট দেখার জন্য, স্টেক হোল্ডারদের ইন্টারেস্ট, স্বার্থ রক্ষার জন্য। ঠিক আছে, সহজ কথা। তো আমি শুরু স্টেক হোল্ডার ইন্টারেস্টে যেহেতু স্বার্থ রক্ষা করা লাগবে, আমি যখন বিল্ড আপ করবো, আমার আমার নিজের গভর্নেন্স বিল্ড আপ করবো, তাহলে শুরুতেই আমাকে কি করতে হবে, স্টেক হোল্ডার আইডেন্টিফাই করা লাগবে, কার আমার স্টেক হোল্ডার। তারপর আমি অবজেক্টিভ ডিফাইন করব, রিস্ক অ্যাসেস করে থাকবো, ডেভেলপ পলিসি প্রসিডিওর ডেভেলপ করে থাকবো, মনিটর করে থাকবো, কন্টিনিউসলি ইমপ্রুভ করে থাকবো। এভাবে আমি কি করতে পারি, আমার নিজের গভর্নেন্স ফ্রেমওয়ার্ক দ্বারা করাইতে পারি। আমরা এই চ্যাপ্টার একবারে শেষে চলে আসছি, আমরা এখন পড়বো কর্পোরেট কালচার। নর্মাল কালচার কাকে বলা হয় বলেন তো? আমরা বলি না যে আমি ও এই কালচারে বড় হয়েছে, এই কারণে তার বিশ্বাস এটা, আরেকজন আরেক কালচারে বড় হয়েছে। তো মানে কালচারটা মানে কি? কালচারটা হলো আমার বিহেভিয়ার এবং অ্যাপ্রোচ, আমার বিশ্বাস, ভ্যালুজ, বিলিফ এবং অ্যাপ্রোচ, যেটা আমার লং টাইম ধরে বিল্ড আপ হয় আমার ভিতরে। কর্পোরেট কালচার হলো একটা অর্গানাইজেশনের ভিতরে যে বিশ্বাস, বিলিফ, মানে বিলিফ, বিহেভিয়ার, অ্যাপ্রোচ লং টাইম ধরে ওই কোম্পানিতে বিল্ড আপ হয়। আমি আরো সহজ করে বলতেছি, আপনি গভর্নমেন্ট অর্গানাইজেশনে যান, ওরা কিন্তু আপনাকে খুব প্রম্পটলি সার্ভিস দিতে চায় না অনেক সময়। ঠিক আছে। আর আপনি যদি নর্মাল প্রাইভেট কোম্পানিগুলোতে যান, প্রাইভেট অর্গানাইজেশনে যান, আপনাকে সাথে সাথে সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছে। এটা কেন হয়েছে, এটা একদিনে বিল্ড আপ হয় না, লং টাইম ধরে বিল্ড আপ হচ্ছে। কালচারের একটা ভালো এক্সাম্পল। হ্যাঁ। তাহলে কর্পোরেট কালচার হলো আমার কর্পোরেটের ভিতরের শেয়ার ভ্যালুজ, বিলিফ এবং নর্মস গুলা, যেগুলো একটা অর্গানাইজেশনে বিলং করে, আমার অর্গানাইজেশনে বিলং করে এবং যেগুলো লং টাইম ধরে বিল্ড আপ হয়েছে।
আমার আমার ইম্পর্টেন্স অফ কর্পোরেট কালচারটা কেন দরকার? এমপ্লয়ি এঙ্গেজমেন্টের জন্য দরকার। আমার টার্নওভার ডিক্রিজ করার জন্য দরকার, আমার ডিক্রিজ টার্নওভার, এমপ্লয়িদের টার্নওভার ডিক্রিজ করার জন্য দরকার। আমার ভালো কালচার যদি না থাকে তাহলে কিন্তু আপনি দেখেন সরকারি কোম্পানিতে কেউ কাজ করে না, ডেস্কে বসে আছে। আপনি আজকে অনেক সরকারি কোম্পানিতে যান, সরকারি অফিসে যান, ওরা ফাইল ফেলে রাখে, কাজ করতে চায় না। তার মানে কি? এমপ্লয়ি এঙ্গেজমেন্ট নাই। ঠিক আছে, ওরা নিজে ওন করে না, হ্যাঁ আমার কাজটা করা লাগবে, ওটা ওন করে না। ডিক্রিজ টার্নওভার, আমার যদি গুড কালচার থাকে, আমার টার্নওভার ডিক্রিজ হয়, সবাই ওই ওই প্রতিষ্ঠানে কাজ করতে পছন্দ করে। ইলেভেটেড প্রোডাক্টিভিটি, সবাই কাজ করে, প্রোডাক্টিভিটি বাড়ে। স্ট্রং ব্র্যান্ড আইডেন্টিটি, সবাই ব্র্যান্ড আইডেন্টিটি বাড়ে। আজকে ধরেন আমি আমি সহজ করেই বলি, আজকে ধরেন একটা প্রাইভেট ব্যাংকে গেলে যে সার্ভিস পাচ্ছেন, আপনি সরকারি ব্যাংকে গেলে ওই সার্ভিস পাচ্ছেন। আমি সরি টু সে, এখানে যদি সরকারি ব্যাংকের কেউ থাকেন, তো এটা কেন হয়েছে? আমার ব্র্যান্ড আইডেন্টিটি, আমাকে কিন্তু ব্র্যান্ড আইডেন্টিটি ডিপেন্ড করে আমি আমার কালচার ভালো কিনা খারাপ। ট্রান্সফরমেশন পাওয়ার, টপ পারফর্মার, আমার টপ পারফর্মার যদি আমি কাউকে দেই, অনেক অনেক ব্যাংকে দেখবেন যে দেয় বেস্ট বেস্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ার। এটা কিন্তু একটা ভালো কালচারের একটা এক্সাম্পল। হ্যাঁ, ইফেক্টিভ অনবোর্ডিং, হেলদি টিম এনভায়রনমেন্ট। অনবোর্ডিং হলো ইফেক্টিভ অনবোর্ডিং, মানে হলো রিক্রুটমেন্ট গুলা, ঠিক আছে, আমার রিক্রুটমেন্ট গুলা, আর হেলদি টিম এনভায়রনমেন্ট। কর্পোরেট কালচারের এই গুরুত্বপূর্ণ গুলা বহন করে থাকে। পারফরমেন্স ইভ্যালুয়েশন অফ বোর্ড অফ ডিরেক্টর, আমরা বোর্ড অফ ডিরেক্টরের পারফরমেন্স ইভ্যালুয়েশন করা কিভাবে করতে পারি? এই প্রশ্নটা পরীক্ষা এসে থাকে। আমি সার্ভে করতে পারি। ঠিক আছে, আমি আমি এখনো কোশ্চেন রাখতে পারি, বোর্ড অফ ডিরেক্টরের পারফরমেন্স ইভ্যালুয়েট করে আমি কি লাভ? কিন্তু একটা ব্যাংকের প্রফিটেবিলিটি, একটা ব্যাংকের পজিশন কিন্তু ডিপেন্ড করে বোর্ড মেম্বারের উপর। বোর্ড মেম্বারে যদি স্ট্রং হয়, ইফিসিয়েন্ট হয়, অ্যাক্টিভ হয়, ওই ব্যাংক ভালো চলে। বোর্ড মেম্বারে যদি লেদারটিক হয়, ওই ব্যাংক খারাপ চলে। এই কারণে আমার দরকার, এটা বাংলাদেশ ব্যাংক অনেক সময় করে থাকে, অথবা আমার ব্যাংকের প্রফিটেবিলিটি বাড়ানোর জন্য করে থাকে। আমি সার্ভে করতে পারি। কি পারফরমেন্স মেট্রিক্স, আমি মেট্রিক্স সেট করতে পারি যে ব্যাংকের বোর্ড মেম্বার, কোনো বোর্ড মেম্বারের পারফরমেন্স, আমি ধরেন বোর্ড মেম্বার তো 10 জন আছে, তাই না? তো 10 জনের পারফরমেন্স আমি ইভ্যালুয়েট করতেছি আমি। তো 10 জনের ভিতরে আসলে কে কয়টা বোর্ড মিটিং এ ছিল, তো প্রেজেন্স, এটা একটা ইন্ডিকেটর হইতে পারে, মেট্রিক্স হইতে পারে। অবজেক্টিভ ক্রাইটেরিয়া সেট করে আমি করতে পারি। পিয়ার রিভিউ করতে পারি যে আমার এখানে 10 জন বোর্ড মেম্বার আছে, ওরা কি কি কাজ করতেছে অন্য ব্যাংকে, হ্যাঁ, আরেকটা ব্যাংকে 10 জন মেম্বার আছে, ওরা কি কি কাজ করতেছে, এভাবে আমি করতে পারি। এক্সটার্নাল অডিট, আমি এক্সটার্নাল অডিটর নিয়োগ দিয়েও আমি তাদের পারফরমেন্স ইভালুয়েট করতে পারি। রেগুলার সেলফ অ্যাসেসমেন্ট, তাদেরকে একটা ফর্ম দিয়ে দিলাম যে আপনি একটু সেলফ অ্যাসেসমেন্ট ফর্ম পূরণ করে আমাকে জানান যে আপনার পারফরমেন্স কিরকম। সো ওইটা দিয়েও আমি কি করতে পারি? আমি বোর্ড মেম্বারদের পারফরমেন্স জাস্টিফাই করতে পারি। বোর্ড ডিজলিউশন, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস। বর্তমানে বাংলাদেশে কিন্তু অনেক বোর্ড ডিজলভ করে দিচ্ছে, বাংলাদেশ ব্যাংক করে দিচ্ছে। বাংলাদেশ কি ব্যাংক কিন্তু এমনি এমনি করতে পারে না, তার রাইট আছে, এই কারণে করে। ঠিক আছে, তো ফাইন্যান্সিয়াল মিসম্যানেজমেন্টের কারণে কি করতে পারে, বা রেগুলেটরি কমপ্লায়েন্সের কারণে বাংলাদেশ ব্যাংক বোর্ড ডিজলভ করতে পারে, সে রাইট রাখে। ব্যাংকিং কোম্পানি অ্যাক্টেও আমার পাওয়ার দিয়ে দিছে, বাংলাদেশ ব্যাংকে অ্যাবসলিউট পাওয়ার দিয়ে দিছে, আমার বোর্ড ডিজলভ করার পাওয়ার দিয়ে দিছে। এই ডিজলভ করার পাওয়ার দেওয়ার কারণে কিন্তু বাংলাদেশ ব্যাংক বোর্ড ডিজলভ করতে পারতেছে। অনেক সময় অবজারভার নিয়োগ দেওয়া হয়, এটাও একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়। অবজারভার নিয়োগ দেওয়া টিকার আকারে আসতে পারে। তো অবজারভার নিয়োগ দেওয়ার মূল কথা হলো কোনো ব্যক্তিকে আমি নিয়োগ দিব, কেন নিয়োগ দিব? যাতে ওভারসাইট করে ওই কোম্পানির, ওই ব্যাংকের কাজগুলো ওভারসাইট করে থাকে। এটার বেনিফিট গুলো কি কি? এটা ট্রান্সপারেন্সি, সেই ট্রান্সপারেন্সি এনশিওর করতে কাজ করে থাকে। উইকনেস গুলো দেখে সে বের করে রিপোর্ট করে, তারপর ডিসিশন মেকিং এ সে হেল্প করে। তো এই ছিল আমাদের চ্যাপ্টারের পড়াশোনা। তো এই ছিল আজকে ক্লাসের আলোচনা। সো আমরা এখন কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাব। তো সবাই ভালো থাকবো, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ক্লাসে।